একটা আউটলেট, তারপর দুইটা আউটলেট হলো, এখন আপনি প্রায় মাসে 3 লক্ষ টাকা সেল করেন আপনি বললেন, এবং আপনার একটা বড় মূলধনও তৈরি হয়ে গেছে এর মধ্যে বলছিলেন আপনি 10 লক্ষ টাকা মূলধন হয়ে গেছে। জি স্যার, 12 লক্ষ টাকা মূলধন হয়ে গেছে। হৃদয় হাসান, আপনার কাছে আসতে চাই। আপনার কিছুদিন আগেই গ্রাম্য ফুডের দ্বিতীয় আউটলেট উদ্বোধন হলো, যেটা আমি নিজে থেকে উদ্বোধন করেছি, এবং এর আগেও আপনি আরেকটা আউটলেট করেছেন, এবং আমি শুনেছি সেখানে আপনি অনেক প্রোডাক্ট, 160টার মতো প্রোডাক্ট, 30টা প্রোডাক্ট আপনি সেখানে, 11টা ক্যাটাগরিতে। ওয়াও! তো দিস ইজ রিয়েলি গ্রেট। পিছনে একটু যেতে চাই, আসলে কি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনো ছিল? স্যার আসলে আমি প্রথম থেকেই আমি একজন গ্রামের কৃষকের সন্তান। আমার জেলা শেরপুর। প্রাউড। একেবারে আমাদের বাংলাদেশটাই কৃষি। জি স্যার। তো সেই তুলনায় যেহেতু একেবারে আমার গ্রামটা চরের দিকে, সেই কৃষকের সন্তান হয়ে পড়াশোনা করাটা অনেক কষ্টের ছিল। এসএসসি পর্যন্ত আমি পড়াশোনা করছিলাম। তো এসএসসির পরে বাবা বলল যে আর পড়াশোনা করার দরকার নেই, আশেপাশে পরিস্থিতি যেরকম, যে তুমি একটা কিছু করো, কাজ করো, যেহেতু পড়াশোনা আমার পক্ষে সম্ভব না। দেন ওই সময়টাতেই আমার কাকা ঢাকায় থাকতো। কাকা বললো যে তুই চলে আয়। এই বনানীতেই আমি একটা বাইং হাউসে, তো কাকা এসে প্রথমে, যেহেতু আমি এসএসসি পাস করছি মাত্র, তখন আমাকে চাকরি দেয়, একটা পিয়নের চাকরি। তো আমি করতেছিলাম। তো তারপরে আমাদের গ্রামে একটা কলেজ হয় হঠাৎ করে। তো আমাদের এমপি মহোদয় যে একটা কলেজ করে, তো ওইটাতে কলেজের খরচটা খুব কম ছিল, এবং আমার এসএসসিতে সায়েন্স এবং পয়েন্ট ছিল 4 পয়েন্টের উপরে। যাদের 4 পয়েন্টের উপরে ছিল তাদের কলেজ থেকে একটা সাপোর্ট দিত, পড়াশোনার খরচটা নিত না, প্লাস তাদের একটা যাতায়াতের জন্য সাইকেল দিত, যেহেতু আমার গ্রাম থেকে প্রায় 4 কিলো 5 কিলো, তো সাইকেল দিয়ে আসতে হতো, ফ্রিতে দিত তারা। তো আমি তখন বাবার সাথে এক প্রকার যুদ্ধ করেই যে না, আমি পড়াশোনা করব, যেহেতু আমি এখানে দেখছি, আমি বললাম যে এখানে যারা পড়াশোনা করতেছে তারা অনেক ভালো সবাই আছে, আর আমি এখানে জব করতেছি কেমন। তারপরে বলার পরে বললো যে ঠিক আছে চলে আয়। পরে আমি এক প্রকারই করেই তারপরে গেলাম, তো কলেজে ভর্তি হলাম, এবং কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমি সাইকেলটা পেলাম, যেহেতু যাতায়াত খরচটা আমার লাগলো না। তো ওইভাবেই কলেজটা, এসএসসি, ইন্টারটা ওখানে শেষ করলাম। শেষ করে পরীক্ষা দিই। তো কলেজ চলাকালীন সময়ে বাবা আপনার ছোট্ট করে একটা দোকান বাজারে ছিল, তো পান বিক্রি করতো। তো ওখানে আমি বসতাম, অনেক সময় বাবা থাকতো না, ওই সময়টা আমি বসতাম, যার ফলে পড়াশোনার খরচটা এবং টিউশনি তখন থেকেই করাইতাম। এলাকায় 2-1টা টিউশনি করে আমার পড়াশোনার খরচটা রানিং ছিল। তো ইন্টার পাস না পরীক্ষা দিয়েই আমাকে চলে আসতে হয়, যেহেতু ফ্যামিলির একটা টানপোড়েন আছেই, তো সেই ক্ষেত্রে আমাকে তখনই চলে আসতে হয়। পরীক্ষা দিয়েই আমি স্যার গাজীপুরে চলে আসি। গাজীপুরে আমার আপুরা ছিল। কোন গ্রামে ছিলেন আগে? শেরপুরে স্যার, জঙ্গলদি। গ্রামের নাম একেবারে জঙ্গলদি। তো ওখান থেকে আমি চলে আসি স্যার গাজীপুরে। এসে আমার আপুরা ছিল, তো তখন ইন্টার পরীক্ষা দিছি, সবাই তারা জব করে স্যার গার্মেন্টস লেভেলে। তো ওইখানে আমি আসছি, ইন্টার পরীক্ষা দিচ্ছি, তখন তো আসলে জব ওইভাবে কিছু হয় না। তো আমাকে একটা গার্মেন্টসে প্রথমে যেহেতু হেল্পার হিসেবে নেয়, তো আমাকে ওখানে হেল্পার হিসেবে ঢুকলাম। আমি চাচ্ছিলাম যে কিছু করি, তো আমার স্যালারি ছিল স্যার 3000 টাকা। তো পরে ওই সময়টাতে আবার অনার্স, যেহেতু ভর্তি পরীক্ষা দিয়ে অনার্স চান্স পেতে হয়, তো আমার ফ্রেন্ডের একটা বই ছিল যেটা ভর্তি পরীক্ষার জন্য, আসলে ঢাকা ভার্সিটি বা জগন্নাথ ভার্সিটি, ওই সময় কিন্তু এগুলো জানতামই না। তো ওই পরীক্ষা দিয়ে আমাদের শেরপুর সরকারি কলেজে আমি ভার্সিটিতে পরীক্ষা দিই, এবং আমার আলহামদুলিল্লাহ ফিজিক্স সাবজেক্টটা আসে। ওকে। তো আমি ওখানে অনার্স ভর্তি হয়ে, তো আবার ওই চাকরি অবস্থায় যাই ভর্তি হয়ে আইসা, তো আবার একটু শেয়ার করি, যেহেতু আমি ছোটো থেকে একটু চাইতাম যে একটু কিছু দৌড়াদৌড়ি করতাম ভলেন্টিয়ারিং কাজে। তো ফ্রি ব্লাড গ্রুপিং হচ্ছিল, তখন অনেকে বড় বাইরে ছিল, ওদের সাথে কথা বললাম, শেয়ার করলাম। পরে বললো যে তুমি এটা না করে স্কুলে ঢুকো, কিন্ডারগার্টেনে ঢুকো, যেহেতু তুমি অনার্সে একটা ভালো সাবজেক্ট পেয়েছো এবং তোমার মেধা ভালো আছে, তুমি এটা করো। দেন আমি তখন একটা কিন্ডারগার্টেনে ঢুকলাম। তো তখন থেকে শিক্ষকতা শুরু। তো কিন্ডারগার্টেনে ঢোকা, আমি 3000 টাকা চাকরি ছেড়ে দিয়ে 1800 টাকা কিন্ডারগার্টেনের স্যালারি। ওকে। তো আমি ওটাতে ঢুকলাম, যে এখানেও আরেকটা রিস্ক নেই, দেখি যে ওরা বললো যে তুমি এখানে ঢুকো, যে একটা টিউশনি করালে তুমি এখানে চলতে পারবা। তো প্রথমে আলহামদুলিল্লাহ 3 মাসের মাথায় আমার ওখান থেকে 19,000 টাকার মতো আমি ইনকাম করতাম। মানে স্কুলটা ছিল 1টা পর্যন্ত, স্কুলের পরের সময়টা আমি রাত 11টা পর্যন্ত টিউশনি করতাম না। এইভাবে প্রায় 2 বছর 3 বছর আমি শিক্ষকতা করলাম।
তো ওই সময়টাতে শিক্ষকতা করার পাশাপাশি মনে হলো যে আমি এখন পারি একটি স্কুল নিজে দেই। ওকে। তো অনেক দিন হয়ে গেছে 3 বছর, এবং ওই স্কুলে থাকতে থাকতে মোটামুটি আমি সহকারী হেডমাস্টার হিসেবে ছিলাম। ওকে। তো বয়সও হচ্ছিল, পরে ভাবলাম যে আমি নিজে স্কুল দিই। পরে শেয়ারে 4 জনে মিলে আমরা একটি স্কুল দিই। কোথায়? ওখানে গাজীপুরে? হ্যাঁ, গাজীপুরেই। ওকে। যেহেতু 4 জন, আর নিজের টাকাটা বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসে আর কিছু টাকা ছিল, নিজের টাকাটা অন্যের হাতে তুলে দেওয়া আর কি। যেটা স্যার আপনার শিক্ষা ওই সময়টা ছিল না, যার ফলেই মানে 2 বছর অনেক স্ট্রাগল করে স্কুল চালানোর পরে পুরো বছরটাই লস। আমি যে টাকা ইনকাম করতাম এটা তো আসছিলই না, বরং মানে অনেক টানা পোড়ার মধ্যে চলে গেলাম। তো ওই সময় পরে ভাবলাম যে না, আমাকে দিয়ে আসলে স্কুল হবে না, বা এইভাবে পারছি না ওদের সাথে, শেয়ারটা আসলে ওইভাবে ভালো ছিল না। তো তখন আপনার একটা কথা আমার মনে হইতো যে এখন মনে হয় যদি আপনার ব্যাপারটা জানতাম যে দুর্গন্ধ দেখলে নাকে রুমাল দিয়ে সরে যেতে হয়। তো আমি ওই সময় যে না, এদের সাথে যেহেতু পারতেছি না, আমার লস না করে আমি চলে যাই। তো ওই সময়টা আমি ওদের থেকে চলে আসি আমি আবার স্কুলে জব শুরু করি। তো জব করতে করতে এই করোনার সময়টাতে স্কুল বন্ধ হয়ে যায়। স্কুল বন্ধ হয়ে গেল 17 মাস, তখন 2020। করোনা অনেক নতুন নতুন গল্পের জন্ম দিয়েছে, অনেক কষ্টের গল্প, অনেক ঘুরে দাঁড়ানোর গল্প। জি স্যার। তো আমি যখন ওই স্কুলটা শেষ করে স্যার, আমি যে স্কুলে ঢুকেছিলাম এটা স্যার বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান এবং ক্যাডেট স্কুল ছিল। তো এটা অনেক ভালো ছিল, এবং আমার রানিং ইনকাম ছিল করোনার সময়তে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি 60-65 হাজার টাকা ইনকাম করতাম। মাশাআল্লাহ। জাস্ট আমার কোচিং ছিল সব মিলিয়ে। তো করোনার সময়টাতে আমি বাড়িতে চলে গেলাম, তখন ভাবলাম যে আসলে স্কুল দিয়ে তো হচ্ছে না, ওই যে বিজনেস মন মানসিকতা। এবং আমি স্যার দ্বিতীয় ব্যাচ থেকে এই গ্রুপে যান। প্রথম ব্যাচে আমি আপনার ইউটিউবে দেখি যে প্রথম ব্যাচটা শেষ হয়েছে, এবং পরে আমি দ্বিতীয় ব্যাচে এখানে জয়েন করি। এই দ্বিতীয় ব্যাচে যেহেতু 6000 পরে আমি ওখান থেকে জয়েন করি, এবং আপনাকে স্যার খুঁজে পাই আমি প্রচুর নাটক দেখতাম। তো ওই সময় আপনাকে আমি খুঁজে পাই, পরে আপনার আইডি খুঁজে বের করে ফলো দিয়ে তারপরে আমি স্যার গ্রুপের ইটা পাই, দেন পরে গ্রুপে জয়েন করি। যেহেতু আপনি বলছিলেন যে প্রথম ব্যাচে ক্লোজ গ্রুপ হবে 6000, প্রথম ব্যাচটা ক্লোজ গ্রুপ গেল, তারপরে 6000 বেশি নেবেন না। পরে ওই সময়টা আমি করে তারপরে ওই সময়টা জয়েন করি দ্বিতীয় ব্যাচে। তো ওই যে ওখান থেকে দেখতে দেখতে আপনার শিক্ষা গ্রহণ করতে করতে একটা সময় যে চিন্তা করলাম যে করোনার সময়টাতে বাড়িতে থাকা অবস্থায় যে আসলে কিছু করি। তখন মানে কন্টেন্টগুলো অনেক বেশি পড়তাম, আপনার কন্টেন্টগুলো, ভিডিওগুলো দেখতাম যে আসলে কিভাবে কি করা যায়। তখন স্যার আপনার যে সব থেকে আমার বেশি অনুপ্রেরণা দিচ্ছে স্যার, আপনি নিজের জেলার পণ্য নিয়ে কাজ করেন, নিজের জেলার কি ঐতিহ্য আছে সেটাকে তুলে ধরেন। তো তুলসীমালা, আর আরেকটা কথা স্যার, শেরপুর জেলার ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা। আর শেরপুর জেলাটাকে মানুষ জেলা বললে আগে জিগায় যে কোন শেরপুর, তুলসীমালা শেরপুর। তো এই জন্যই আমার মনে হয়েছে যে এটা এখানে কাজ করার একটা সুযোগ আছে। তো শেরপুর জেলা ব্র্যান্ডিং তুলসীমালা চালটা কিন্তু অসাধারণ, আমি খেয়েছি। জি স্যার, সত্যি অসাধারণ। জি স্যার। তো পরে ওইটা নিয়ে আপনি এটা বেশ পরিচিত করে তুলেছিলেন। জি স্যার। এখন কি এটা করছেন না? জি স্যার, এখনো করছি স্যার। আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যাটফর্ম থেকে 5000 কেজি মাছ সেল হয়, এটা অনেক আগে থেকেই হয়, এখনো হয় স্যার। এখন একটু ব্যস্ততার জন্য হয়তো বা গ্রুপে আমি ওইভাবে সময় দিতে পারি না, বাট আলহামদুলিল্লাহ আপনি 80% সেল আমাদের তুলসীমালা গ্রুপ থেকে স্যার, একেবারে এটা আলহামদুলিল্লাহ। তো ওই সময়টাতেই যে আস্তে আস্তে শুরু করি স্যার, আমি শুরু করি মাত্র 11 কেজি চাল নিয়ে। যেহেতু আমরা তুলসীমালাটা বাংলাদেশে যেটা পোলাও চাল আছে সবগুলো কিন্তু পলিশ করা, মম পলিশ করা, যার ফলে চকচক করে, চাল কিন্তু এত চকচকে হয় না, বাট এটা পলিশ করা। আমরা একমাত্র তুলসীমালাটা করি যে আমরা একদম হাস্কিং মিলে করি, পলিশ ছাড়া, এবং ন্যাচারাল গ্রান। অনেকে আমরা চাল দেখি বাজারে চকচক করে গ্রান অনেক, এটা কিন্তু গ্রান মিক্সিং করা হয়, বাট আমরা এটা না করে অরিজিনালটা একেবারে হাস্কিং মিলে করে রোদে শুকিয়ে এটা করি। আমাদের 11 কেজি স্যার আমি প্রথম দিয়ে শুরু করি, এবং এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। এবং পরে আস্তে আস্তে স্যার এই গ্রাম্য ফুডের সাথে সংযুক্ত করা, এবং গ্রাম্য ফুডে আমরা 11টা ক্যাটাগরিতে 130টা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ স্যার যোগ করেছি। আপনার এখন 2টা আউটলেট? জি স্যার, 2টা আউটলেট। আরেকটা খুশির খবর স্যার, এটা আপনাকে আমি এখনো পোস্ট দেইনি, নিকুঞ্জে ঢাকাতে আমরা আরেকটা আউটলেট নিয়েছি, কালকে অলরেডি বায়না দিয়েছি। এই মাসে আমরা হয়তো বা এটা আউটলেটে কাজ শুরু করব স্যার। অসাধারণ, অসাধারণ। তো এই যে এখন আপনি কি অন্যান্য জেলার প্রোডাক্টগুলো নিয়ে আসছেন? স্যার, আমি 64 জেলা থেকেই পণ্য সংগ্রহ করছি, এবং সবগুলাই আমি নিজে নিয়ে এসে, আমার স্যার একটা ওয়্যার হাউস আছে গাজীপুরে, তো আমি ওখানে আমার লোক আছে অলরেডি, যেখানে আমি নিজে
চাকরি করতাম অন্যের অধীনে, আলহামদুলিল্লাহ আমার এখন 5 জন কাজ করে রেগুলার, অসাধারণ, এবং খণ্ডকালীন আছে যারা আসে বিভিন্ন কাজ করে। তো আমার কারখানাতে কাজ করতেছে স্যার। অসাধারণ। তো এই এই যে একটা আউটলেট, তারপর 2টা আউটলেট হলো, এখন আপনি প্রায় মাসে 3 লক্ষ টাকা সেল করেন আপনি বললেন, এবং আপনার একটা বড় মূলধনও তৈরি হয়ে গেছে এর মধ্যে বলছিলেন আপনি 10 লক্ষ টাকা মূলধন হয়ে গেছে। জি স্যার, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা মূলধন হয়ে গেছে। তো আপনার কি আরো পার্টনার আছে? স্যার এটা পার্টনার বলতে আমার ফ্রেন্ড আছে, আমার কিন্তু স্যার মূলধন ছিল না 1 টাকাও, যেহেতু করোনার সময়টাতে আমি টোটালি লস করে বাড়িতে ছিলাম। আমি ওইটাই শুনতে চাচ্ছি, আপনি বলছিলেন আপনার কোনোই মূলধন ছিল না, যে মূলধনটা ছিল এটা তো স্কুল করতে গিয়ে লস করে ফেলেছেন, তারপর করোনা সবকিছু মিলে। তো এই 6 লক্ষ টাকা আপনি মূলধন জোগাড় করেছেন, সেটা কিভাবে? এটা স্যার টোটালি আমার সততা এবং আপনার শিক্ষায় পুরাটাই। আমি যখন বাড়িতে ছিলাম, যেহেতু আইডিয়াগুলো আমার মাথায় ঘুরপেস করতেছিল, এবং তুলসীমালাতে আমি একটা ভালো জায়গায় তৈরি করেছি, তো আমার ফ্রেন্ড ছিল, ওর মোটামুটি ভালো টাকা, আমার বয়সী, একেবারে আমার বাড়ির পাশে। তো ওকে আমি শেয়ার করি একদিন যে আমি এইভাবে কাজ করতে চাই, তুমি কি বলো? প্রথম দিনও বললো যে ঠিক আছে দেখি, তারপর আবার কথা বলি। তো একদিন রাতে ও আর আমি ছিলাম, ওর সমস্যাগুলো আমাকে শেয়ার করতো, বাট পরে আমার সমস্যাগুলো বলতাম। পরে বললাম যে চলো আমরা এই কাজটা করি, আমি এই আইডিয়া আছে এবং এটা ভালো হবে, তুমি ফান্ডিংটা করো। পরে স্যার ও একেবারে মানে নির্দ্বিধায় কোনো কথা ছাড়াই, এখন পর্যন্ত আমাদের কোনো ডকুমেন্টস নাই, করে ফেলেন টোটালি 6 লাখ টাকা সে আমাকে দিয়ে দিয়েছে। বাট করে ফেলেন। জি স্যার, এগুলা পরে ঝামেলা হয়। আপনার কোম্পানি একদিন 60 লাখ টাকা 1 কোটি টাকার কোম্পানি হবে, তখন ঝামেলা তৈরি হবে। করে ফেলেন। অসাধারণ। মানে আপনি আপনার সততা, আপনি সেই পরিচয়টা দিয়েছেন তার কাছে। জি স্যার, আপনি একজন অনেস্ট মানুষ, আপনি একজন পরিশ্রমী মানুষ। আপনার কাছে টাকা দিলে তার ঠকার কোনো সম্ভাবনা নাই। এই আস্থাটা যখন সে পেয়েছে, তখনই আপনার কাছে ইনভেস্ট করেছে। যেটা আমি সবসময় বলি যে কোটি টাকার মূলধন আছে আপনার চেহারার মধ্যে, আপনার চরিত্রের মধ্যে, আপনার এই অবয়বের মধ্যে, সেটাই আপনি প্রুভ করেছেন। অনেক ধন্যবাদ। আমরা আরও শুনবো আপনার গল্প। আপনি নিজেকে আগামী 10 বছর পরে কোথায় দেখতে চান, বা আপনার জীবনের কোনো কষ্টের গল্প যদি থাকে সেটাও আমরা শুনতে চাই। কষ্টের কথা সব থেকে যখন পড়ালেখা একেবারে বন্ধ হয়ে যায়, এসএসসি পাস করার পরেই সবসময় আনন্দের ব্যাপার যে পাস করে কলেজে ভর্তি হব, বাট আমার ছিল এটা অনেক কষ্টের ব্যাপার যে পাস করার পরেও ঢাকা চলে আসতে হয়েছে ফ্যামিলির জন্য, জীবিকার জন্য। বাবাও পারছিলেন না, তবে আমার মা অনেক সাহস দিতেন। বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা বেঁচে আছেন। এখন তো খুশি? এখন খুশি, এখন অনেক খুশি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের ঘর ছিল স্যার টিনের ঘর তখন, আলহামদুলিল্লাহ স্যার করোনার সময়টাতে স্যার আমি যখন ঘুরে দাঁড়াই, মোটামুটি 1 বছর আমার 6 মাস হয়েছে ঘর দিয়েছি স্যার, একদম বিল্ডিং করে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন সবাই খুশি এবং অনেক সাপোর্ট। কোথায় দেখতে চায় হৃদয় আগামী 10 বছর পর নিজেকে? স্যার 10 বছর পরে আমি চিন্তা করছি যে সারা দেশের 64টা জেলায় আমার 100টা আউটলেট থাকবে গ্রাম্য ফুডের, এবং গ্রাম্য ফুড সবার গ্রামের ছেলে, গ্রামের সন্তান, কৃষকের সন্তান হিসেবে গ্রামের যে খাদ্যপণ্য 64 জেলা থেকে 64টা আউটলেট 64টা জেলায় পৌঁছে যাবে, এবং সবাই একই ছাদের নিচে যে যার যে জেলার ঐতিহ্য পণ্যগুলো পাবে স্যার, এটাই আমার স্বপ্ন। অসাধারণ, অসাধারণ। আপনি এগিয়ে যান, সে দোয়া থাকলো।